মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি, মাওয়া। আমাদের আজকের নিবেদন শার্লট ব্রান্টির লেখা জেন আয়ের উপন্যাসের দ্বিতীয় পর্ব। দিনের পরে দিন কেটে যায়, মাসের পরে মাস। মিসেস রিড যে অভিশাপ আমার ভাগ্যের সঙ্গে চিরদিনের জন্য জুড়ে দিতে চেয়েছিলেন, মিস টেম্পলের দয়ায় তা থেকে আমি মুক্ত হয়েছি। লোড স্কুলে দুঃখ কষ্ট যতই থাকুক, পড়াশোনা করবার যেটুকু সুযোগ সেখানে আছে, পরিপূর্ণ সদ্ব্যবহার করবার জন্য উঠে পড়ে লেগেছি আমি। মিস টেম্পল আমার উপর অনুগ্রহ রেখেছেন। হেলেন বার্নেসের কাছ থেকে বন্ধুত্ব এবং সদুপদেশ পর্যাপ্ত পরিমাণেই পাচ্ছি। দিন আমার ভালোই কাটছে। পড়াশোনায় আমার উন্নতি দেখে শিক্ষিকারা খুশি হয়েছেন। দ্বিতীয় বছরে স্কুলে একটা দারুণ বিপর্যয় ঘটল। বসন্তের হাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাদুর্ভাব হলো টাইফয়েডের। ব্যাপকভাবেই আক্রমণ হলো এই মারাত্মক ব্যাধির। পড়াশোনা বন্ধ করে দিতে হলো। যেসব মেয়ের যাওয়ার জায়গা ছিল তারা সেখানে চলে গেল। যাদের সেরকম সুযোগ ছিল না, তারা সারাদিন মাঠে ঘাটে বন ছায়ায় ঘুরে বেড়াতে লাগলো। যতক্ষণ স্কুলের বদ্ধ বিষাক্ত হাওয়ায় নিঃশ্বাস না নিয়ে পারা যায়, ততক্ষণই স্বস্তি। আমি এই মেয়েদের দলে ভিড়ে পড়লাম, কিন্তু পড়াশোনা একেবারে ছাড়লাম না। বনের ধারে বা পাহাড়ের গায়ে কোথাও গিয়ে নিরিবিলি বসি, পড়াশোনা করি নিজের মনে, বা ছবি আঁকি। ছবি আঁকার হাত আমার ভালোই, এ কথা শিক্ষয়িত্রীরা বলেছেন। রোগীরা একে একে মরতে লাগলো। চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। যা করেন ভগবান। স্কুলের অর্ধেক মেয়ে নিঃশেষ হয়ে গেল। মিস্টার ব্রকলিহাস্ট সেই দিনই স্কুলে ত্রিসীমানা মারানো বন্ধ করেছেন, যেদিন প্রথম রোগীটির ব্যাধিকে টাইফয়েড বলে ধরতে পারা গিয়েছে। মিস টেম্পল সারাক্ষণ রুগ্না মেয়েদের নিয়ে ব্যস্ত। তাদের ওষুধ খাওয়ানো, শুশ্রূষা করা, সব তার একার হাতে। কি অপরিসম ধৈর্য আর স্নেহ নিয়ে জন্মগ্রহণ করেছেন এই মহিলা। দেখি না হেলেন বার্নেসকেও। জিজ্ঞাসা করেও কারো কাছ থেকে সদুত্তর পাই না। একবার সন্দেহ হয় সে হয়তো মরে গিয়েছে। কিন্তু একদিন দৈবাত মিস টেম্পলকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে জানলাম, হেলেন মরেনি। তবে তার খুবই অসুখ। টাইফয়েড তার নয়, তার ব্যাধি ক্ষয়রোগ। সেই যে তাকে খুক খুক করে কাশতে শুনতাম, সেই ক্ষয়রোগেরই সূচনা। কোথায় আছে হেলেন? জিজ্ঞাসা করলাম ব্যগ্রভাবে। সে তুমি শুনে করবে কি? এইটুকু বলতে পারি, টাইফয়েড রোগিনীদের সঙ্গে সে নেই, বলে মিস টেম্পল চলে গেলেন। অর্থাৎ হেলেন কোথায় আছে তা আমাকে তিনি বলতে চান না। পাছে নিষেধ না শুনে আমি হেলেনকে দেখতে যাই। কিন্তু হেলেন কোথায় তা আবিষ্কার করতে কষ্ট হলো না বেশি। অল্প আয়াসেই আমি জেনে ফেললাম মিস টেম্পল নিজের বসবার ঘরেই তার জন্য একটা বিছানা করে দিয়েছেন। সেই রাত্রেই আমি গোপনে উঠে গেলাম মিস টেম্পলের ঘরে। উনি তখন টাইফয়েড রোগীদের কাছে থাকবেন জানা ছিল আমার। কাজেই বাধা পাবো না এ ভরসা আমার ছিল। হেলেন শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। তার চেহারায় বেশি পরিবর্তন দেখতে পেলাম না, কেবল রং একটু ফ্যাকাশে মনে হলো। সে খুব খুশি হলো আমাকে দেখে। কেন এলে, এরক ছোঁয়াচে? এই বলে একটু অনুযোগ যে না করলো তা নয়, কিন্তু তারপরই আমার হাত ধরে বসালো তার বিছানায়। আমি শুয়েই পড়লাম তার বিছানায়, তার পাশে। তাকে জড়িয়ে ধরলাম আদর করে। আহ, কি তৃপ্তি যে সেই মুহূর্তে ফুটে উঠতে দেখেছিলাম হেলেনের রোগশীর্ণ মুখে। স্নেহের ভিখারি কিশোরীর প্রাণ শেষ সময়ে এক বিন্দু স্নেহের পরশ পেয়ে কতখানি যে ধন্য হলো তা জানেন একমাত্র ভগবান। বেশি কথা কইবার শক্তি তার নেই। সেই দু একটি কথার পরেই আমাকে বাহুপাশে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ল। আর আশ্চর্য, তার বিছানাতে শুয়ে তার আলিঙ্গনের মধ্যে ঘুমিয়ে পড়লাম আমিও। ঘুম ভাঙল সকালবেলায়। মিস টেম্পল কখন এসেছেন টের পাইনি। তিনি আমাকে দেখে যতই আশ্চর্য হন না কেন, আমাকে ডেকে তোলেননি। নিশ্চিন্ত মনে ঘুমোতে দিয়েছেন আমাদের দুটিকে। কিন্তু ঘুম যখন ভাঙল, তখন সে কি বেদনার জাগরণ! দেখলাম আমার আলিঙ্গনের মধ্যে হেলেনের যে দেহখানি আবদ্ধ রয়েছে তা প্রাণহীন। ঘুমের ভিতরে নিঃশব্দেই তার প্রাণবায়ু কখন বেরিয়ে গিয়েছে তা তার বিছানায় শুয়ে আমিও টের পাইনি। পাশের ঘরে শুয়ে টের পাননি মিস টেম্পলও। হেলেন বার্নেসকে সমাধি দেওয়া হলো স্কুলের ভিতরেই। আর তারপর থেকেই টাইফয়েডেরও প্রকোপ কমতে লাগলো। অবশেষে শেষ রোগিণীটি সুস্থ হয়ে উঠবার পরে ও অঞ্চলের কয়েকজন গণ্যমান্য ভদ্রলোক লোড স্কুল পরিদর্শন করতে এলেন। একটা বিদ্যালয়ের অর্ধেক মেয়ে টাইফয়েডে মারা গেল 1 মাসের ভেতর। এ সংবাদে সারা দেশে একটা চাঞ্চল্য এসে গিয়েছে।
জনসাধারণ উপলব্ধি করেছে যে এই স্কুলের পরিচালনার ব্যাপারে কোথাও সাংঘাতিক গলদ আছে একটা। সামান্য অনুসন্ধানেই ভদ্রলোকেরা বুঝতে পারলেন যে পুষ্টির অভাবে ছিল ছাত্রীদের আসল ব্যাধি। তারই দরুন টাইফয়েডের আক্রমণ হওয়া মাত্রই কাস্তের মুখে গমের চারার মতো তারা ধরাশয্যা গ্রহণ করেছে। এ পুষ্টির অভাবই বা কেন? মিস টেম্পল রেখে ঢেকে কথা কইলেন না। মিস্টার ব্রকলিহাস্টের কার্পণ্যই যে এর কারণ তা তিনি সবাইকে স্পষ্ট বুঝিয়ে দিলেন। ভদ্রলোকেরা ব্রকলিহাস্ট সম্বন্ধে বিশ্রী একটা ধারণা নিয়ে স্কুল থেকে বিদায় নিলেন। তারপরই একটা আন্দোলন গড়ে উঠল লোউড স্কুলের সংস্কারের জন্য। ব্রকলিহাস্টের আসন এখানে কায়েমি। তাকে ছেঁটে ফেলা সম্ভব হলো না একেবারে, কিন্তু তার হাতে একচ্ছত্র ক্ষমতা আর রইল না। একটি কমিটি গড়ে তারই হাতে স্কুল পরিচালনার ভার অর্পিত হলো। সে কমিটিতে ব্রকলিহাস্টের আসন থাকলেও সে এখন বিষহীন সর্পে পর্যবেসিত হলো, কারণ অন্য সদস্যরা সবাই একযোগে তাকে কোণঠাসা করে রাখতে কৃতসংকল্প। নতুন পরিচালনায় লোউডের আমূল পরিবর্তন হতে লাগলো। ৮ মাইল দূরে পাহাড়ের গায়ে নতুন স্বাস্থ্যকর গৃহ নির্মিত হলো, কারণ পাহাড়তলির বাড়িটা যে ছাত্রীদের স্বাস্থ্যের পক্ষে অনুকূল নয় এ বিষয়ে কমিটি একমত। মিস টেম্পল পূর্ববৎ তত্ত্বাবধায়িকা তো রইলেনি, তার হাতে ক্ষমতা দেওয়া হলো আরও বেশি করে। নতুন আরও কয়েকজন শিক্ষয়িত্রীও এলেন। কাজেই লোড যে বিদ্যালয়ের অবস্থা এবং পরিবেশ ছিল কদর্য তা ক্রমশ আদর্শস্থানীয় হয়ে উঠল। এতে অন্যের কথা বলতে পারি না। সবচেয়ে উপকৃত হলাম আমি, অনাথা জেন আয়ার। কারণ আমার ঘরবাড়ি, আশ্রয় যা কিছু বলো সবই এই লোড। এখানে সুখের মুখ দেখতে পেয়ে আমার সব নৈরাশ্যের অবসান হলো। প্রচুর এবং পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যকর আবহাওয়া, উৎসাহী শিক্ষিকাদের অজস্র সাহায্য, আর চাই কি? কেবল এক দুঃখ আমার, এই সুখের দিন হেলেন বার্নেস দেখে যেতে পেল না। দিন কাটে, মাস কাটে, বৎসর কাটে। ৬-৬টা বৎসর এইভাবে একে একে কেটে গেল মসৃণভাবে। লোডের শেষ পরীক্ষা আমি দিয়েছি। সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছি আমি। এইবার লোড কর্তৃপক্ষ মিস টেম্পলেরই সদয় সুপারিশ অবশ্য আমার শিক্ষিকা পদে নিযুক্ত করে নিলেন লোড স্কুলেতেই। ছাত্রী ছিলাম, শিক্ষিকা হয়েছি। আর এ জীবনে আমার কামনা করবার কি রইল? বেতন বেশি নয়, তাহলেও তাতেই আমার নিজের সামান্য খরচা সংকুলান হয়ে যাবে। আজ আমি স্বাধীন। এতদিন লোকলজ্জার ভয়ে মিসেস রিডি বছরে ১৫ পাউন্ড করে লোডে পাঠিয়ে দিতেন আমার জন্য। এখন তার আর প্রয়োজন নেই। আমার অনুরোধে মিস টেম্পল চিঠি লিখে দিলেন মিসেস রিডকে যে জেনায়ার স্বাবলম্বী হয়েছে আর তার সাহায্যের প্রয়োজন নেই। এ চিঠির কোনো জবাব এলো না। জবাব আসবে সেই প্রত্যাশাও করিনি। বিদ্যালয়ে পড়াই এবং নিজে পড়াশোনা করি। ইংরেজি, ফরাসি দুটো ভাষা ভালোই জানি আমি। জানি সামান্য গান বাজনা। তার চেয়ে কিছু বেশি জানি ছবি আঁকতে। বললে কেউ সেটাকে আমার দম্ভ বলে ভাববেন না। ছবি আঁকার হাত আমার বেশ ভালোই। ২ বছর এইভাবে কেটে গেল। কেটে গেল পরম সুখেই। তারপর একটা পরিবর্তন এলো আমার জীবনে। লোড বিদ্যালয়ের আকর্ষণ আর রইল না আমার উপরে। আমার সহ অধ্যায়নীরা কবে চলে গিয়েছে এখান থেকে। আমার কালের শিক্ষিকারাও কেউ নেই, একমাত্র মিস টেম্পল ছাড়া। বলতে গেলে মিস টেম্পলই এ যাবৎ একাধারে আমার শুভানুধ্যায়িনী, অভিভাবিকা এবং বান্ধবী ছিলেন। সেই তিনি চলে গেলেন লোড ছেড়ে। অন্য কোনো কারণে নয়, বিবাহ করেছেন বলেই তাকে চলে যেতে হলো। বিদায় বেলায় সে বেদনা আমার অসহ্য বোধ হলো। জীবনে ভালোবাসার পাত্রী এ যাবৎ মাত্র ২টি পেয়েছি। ২টির কাছ থেকেই অসময়ে ছাড়াছাড়ি হলো। হেলেন বার্নেসকে কেড়ে নিয়ে গিয়েছিল মৃত্যু দেবতা। মিস টেম্পলকে সরিয়ে নিয়ে গেলেন পরিণয় দেবতা প্রজাপতি। লোড শূন্য লাগছে আমার চোখে। শিক্ষিকার কর্তব্য যথারীতি সম্পাদন করেও আনন্দ পাচ্ছি না। অনিবার্যভাবেই তাগিদ অনুভব করলাম, লোড ছাড়তে হবে। একে এ জায়গা ভালো লাগছে না, তার উপর আরও একটা কথা ভাবছি। চিরদিন কি কূপমণ্ডুক হয়েই থাকব? জ্ঞানোদয়ের পর থেকে ১০ বৎসর গেট ছেড়ে কাটিয়েছি। তারপর ৮ বৎসর কাটিয়ে দিলাম লোডে। জীবনের বৃহৎ একটা অংশ কেটে গেল এই দুটো স্থানের অতি সংকীর্ণ গণ্ডির মধ্যে, যেখানে বৃহত্তর মানব সমাজের নারীর স্পন্দন এতটুকু অনুভব করা যায় না। একবার তো এখান থেকে বেরিয়ে দেখা উচিত যে বাইরের পৃথিবীটা কি রকম জায়গা, সেখানকার অপরিচিত মানুষগুলোর কাছে আমার কিছু পাওয়ার আছে কিনা। যেতে হবে এখান থেকে, স্থির করে ফেললাম এটা। কিন্তু যেতে বললেই বেরিয়ে পড়া যায় না।
আমার সহায় নেই, সম্পদ নেই, আমার হয়ে একটা ভালো কথা বলে এমন কেউ নেই। যাওয়ার আগে এমন ব্যবস্থা কিছু করে যেতে হবে যাতে বেরিয়ে গিয়েও নিজের ভার নিজে বহন করতে পারি। সে ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেরিয়ে পড়ার সাহস আমার কই। একদিন চলবার মতো সাহায্য তো আমায় কেউ করবে না, আর সাহায্য আমি চাইবই বা কেন? অনেক ভেবে একটা উপায় স্থির করলাম। একখানা পত্রিকা আসে লোড স্কুলে, কোনো উঁচু দরের বা পাণ্ডিত্যপূর্ণ পত্রিকা নয়। নিকটবর্তী অঞ্চলের খবরগুলোই থাকে তাতে, বিজ্ঞাপনও থাকে দু একটা। আমি একটা বিজ্ঞাপন দিলাম, তাতে কর্মপ্রার্থিনী হিসাবে। নিজের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে গৃহশিক্ষিকার পদ প্রার্থনা করলাম যে কোনো ভদ্র পরিবারে। ভদ্র পরিবার মানেই ভদ্র সমাজের একটা অংশ। সেখানে গিয়ে পড়তে পারলে সমাজের সংস্পর্শে আসতে পারবো বইকি। বিজ্ঞাপনটি লিখে পত্রিকার অফিসে পাঠিয়ে দিলাম। বিজ্ঞাপন ছাপবার দামও সেই সঙ্গে। উত্তর আসবে নিকটবর্তী ডাকঘরের পোস্টমাস্টারের নামে। দিন 15 অপেক্ষা করলাম দারুণ উদ্বেগের মধ্যে। তারপর একদিন ডাকঘরে গিয়ে খোঁজ করলাম আমার নামে কোনো চিঠি আছে কিনা। পোস্টমাস্টার অনেকক্ষণ ধরে হাতড়াতেই থাকলেন। আমার বুকের ভেতরটা শুকিয়ে উঠল। তাহলে বুঝি আসেনি কোনো জবাব? কিন্তু না, হতাশ হয়েছি অকারণে। একখানা চিঠি আছে। পোস্টমাস্টার চিঠিখানা দিতেই আমি নিয়ে জামার ভিতর পড়লাম স্কুলে ফিরে এসে। ভগবানকে ধন্যবাদ, যা চেয়েছিলাম তাই বটে। দূরবর্তী এক অঞ্চল থেকে মিসেস ফেয়ারফ্যাক্স নামে এক মহিলা আমার বিজ্ঞাপনের জবাব দিয়েছেন। তিনি জানতে চেয়েছিলেন আমি ফরাসি ভাষায় কথা বলতে পারি কিনা, গান বাজনা জানি কিনা, ইত্যাদি ইত্যাদি। এমন 2 জন ভদ্রলোকের নামও আমায় দিতে বলেছেন যারা আমার সম্বন্ধে সবকিছু জানেন। ফরাসি ভাষা আমি ভালোই আয়ত্ত করেছি, গান বাজনাও শিখেছি কিছু। কিন্তু লোড স্কুলের বাইরে কেউই তো আমায় জানে না। কার নাম আমি দেব? অগত্যা স্কুল কর্তৃপক্ষেরই 2 জন সদস্যের নাম লিখে দিলাম মিসেস ফেয়ারফ্যাক্সকে। কয়েকদিন পরেই জানতে পারলাম ওই 2 ভদ্রলোকের কাছে চিঠি এসেছে মিসেস ফেয়ারফ্যাক্সের। এ খবরও পরে আমার কানে এলো যে ওরা খুব জোর সুপারিশ করেছেন আমার জন্য। লিখেছেন যে এমন কর্তব্যপরায়ণা সুশিক্ষিতা হাসিখুশি শিক্ষয়িত্রী একান্তই দুর্লভ, ইত্যাদি ইত্যাদি। শুনে আমি খুবই কৃতজ্ঞতা বোধ করলাম। চিরদিন যথাশক্তি নিজের কর্তব্য করে যাওয়ার চেষ্টা করেছি, প্রথমে ছাত্রী হিসাবে, পরে শিক্ষিকা হিসাবে। আমার সে চেষ্টা যে উপরওয়ালাদের প্রসন্ন করতে পেরেছে, এ একটা খুবই বৃহৎ সার্থকতা। চাকরি পেলাম। থর্নফিল্ড বলে একটি জায়গা থেকে নিয়োগপত্র এলো। এমন চমৎকার কাজ কিছু নয়। একটি 8 বছরের বালিকাকে পড়াতে হবে। গৃহশিক্ষয়িত্রী হিসেবে আমার কাজ হবে তাকে ইংরেজি ও ফরাসি ভাষা শেখানো এবং সর্বক্ষণ তাকে চোখে চোখে রাখা। বেতন বৎসরে 30 পাউন্ড মাত্র। তা মন্দ কি? ওদের কাছে থাকবো, থাকার খরচা বা খাওয়ার খরচা তো লাগবে না। 30 পাউন্ড কম তো নয়। কত আর হাত খরচা লাগতে পারে একটা মানুষের, বিশেষ করে পল্লীগ্রামে। সব বন্দোবস্ত পাকা করে লোড থেকে আমার বেরোতে বেশ কিছু দেরি হলো, কিন্তু বিদায়ের দিন এসে গেল অবশেষে। 8 বৎসরের বন্ধন ছেড়ে ফেলে লোড থেকে বিদায় নিলাম। হেলেন বার্নেসের সমাধিতে ফুল দিয়ে এলাম। মিস টেম্পল এখন দূর দেশে, স্বামীর কর্মস্থানে। তাকে চিঠি লিখে দিলাম একটা, কর্মজীবনের পথে নতুন পদক্ষেপের প্রাক্কালে তার শুভেচ্ছা কামনা করে। তারপর সহকর্মিনী ও ছাত্রীদের কাছে বিদায় নিয়ে পা বাড়ালাম থর্নফিল্ডের পথে। দীর্ঘ পথ ডাকগাড়িতে অতিক্রম করে যে জায়গায় আমি নেমে পড়লাম, লোড থেকে সেই পুরো 2 দিনের পথ। খবর নিয়ে জানলাম একটি লোক একখানা এক ঘোড়ার টমটম নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। সে আমার বাক্সটা তুলে নিল গাড়িতে, আমিও চড়ে বসলাম। কি প্রকাণ্ড বাড়ি, রীতিমতো বড়লোকের বাসস্থান, সন্দেহ নেই। 3 তলা তো বটেই, তেতলার ছাদের উপরেও যেন এক সারি ঘর দেখা যায়। গাড়ি চালিয়ে এনেছে ওই বাড়িরই জনৈক ভৃত্য। সে আমাকে পৌঁছে দিল বৈঠকখানা ঘরে। সেখানে অগ্নিকুণ্ডের ধারে একটি বর্ষীয়সী মহিলা বসে আছেন। তিনি আমাকে সাদরে গ্রহণ করলেন। জিজ্ঞাসা করলেন রাস্তায় কোনো কষ্ট হয়েছে কিনা। আমাকে কিছু খাবার এনে দেবার হুকুম করলেন পাচিকার উপর। মোটের উপর এত বড় বাড়ির মালিককে এমন সাদাসিধে নিরভিমান দেখতে পাবো এমন আশা আমি মোটেই করিনি। আমি মুগ্ধ হয়ে গেলাম। খাওয়ার পরে কাজের কথা উঠল। একটিমাত্র মেয়েকে পড়াতে হবে তা জানতাম আমি। তাকে ডেকে পাঠালেন মিসেস ফেয়ারফ্যাক্স। কয়েক মিনিটের ভেতরেই সে এসে পড়ল।
ফুটফুটে একটি ৮ বছরের মেয়ে, তবে বড় চঞ্চলা। একে কতদূর বাধ্য করতে পারবো তা হঠাৎ বুঝতে পারলাম না। এর নাম আদেলি। ফরাসি ভাষায় কথা কয়, যেন মুখে খই ফুটছে। মিসেস ফেয়ারফ্যাক্স বললেন, কি যে সারাক্ষণ কিচিরমিচির করে, এক বর্ণও বুঝি না। এখন বাপু তুমি এসেছ, তোমার ঘাড়ে ওকে ফেলে দিয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব। আমি জিজ্ঞাসা করলাম, এ আপনার কিছু হয় না বুঝি? না না, মোটেই না। আমার তো নয়ই, মিস্টার রস্টারেরও কিছু হয় না বোধ হয়। তিনি ওকে হঠাৎ নিয়ে এলেন এবার দেশে ফেরবার সময়। মিস্টার রস্টার, তিনি আবার কে? আমার চোখে নীরব জিজ্ঞাসা দেখে উনি বললেন, মিস্টার রস্টারই এ বাড়ির মালিক। মালিক? আমি তো ভেবেছিলাম আপনিই মালিক। দেখো কথা, আমি মালিক এমনটাও যে কেউ ভাবতে পারে তা জানা ছিল না আমার। না, আমি মালিক নই। মিস্টার রস্টার আমাকে বাড়ির গিন্নি করে বসিয়ে রেখেছেন এইমাত্র। অবশ্য দূরসম্পর্কের আত্মীয়তাও একটা আছে আমার ওতে, কিন্তু আমি তার দরুন কোনো বিশেষ খাতিরের দাবি ওর কাছে করি না। মাইনে পাই, দেখাশোনা করি। উনি নিজে তো বিদেশে বিদেশেই থাকেন। আদেলে নিজে ইংরেজি বলতে পারে না, কিন্তু শুনলে একটু একটু বোঝে। সে আমার দিকে তাকিয়ে ফরাসিতে কলকলি উঠল। দেখুন না, উনি আমায় নিয়ে আসবার সময় বলেছিলেন উনি এখানে থাকবেন। সে কথা উনি ভুলেই গিয়েছেন নিশ্চয়। উনি ছাড়া এ বাড়িতে ফরাসি ভাষা কেউ বোঝে না। কি ঝামেলা বলুন তো। আমি কথা কইতে না পেরে বোবা বনে গেলাম। কতদিন বাদে আজ এই আপনাকে পেয়ে দুটো কথা কয়ে বাঁচি। সত্যি, এ বড় শাস্তি এই চপলা বালিকার পক্ষে। যা হোক, আমি মিস্টার রস্টার সম্বন্ধে ওকে কথা কইতে দিলাম না। আলাপ শুরু করলাম ওর পড়াশোনা নিয়ে। ও বইপত্র সব নিয়ে এলো। দেখলাম, খুব বেশি অগ্রসর যদিও ওকে বলা যায় না, তবু নিন্দা করবার মতোও নয়। বুদ্ধিমতী তো বটেই, মেধাও আছে বলে মনে হয়। কিন্তু বই কেতাব কতদূর আয়ত্ত করেছে সে পরিচয় দেবার জন্য ওকে তত ব্যস্ত দেখলাম না, যত দেখলাম নিজের নাচ গানে আবৃত্তির বাহাদুরি জাহির করবার জন্য। তার নাচ গান মন্দ শেখেনি। বয়সের আন্দাজে, যদিও ফরাসি রীতির শিক্ষা আমাদের ইংল্যান্ডে কতদূর কাজে আসবে তা এখনই বোঝা শক্ত। আর আবৃত্তি, ওর বাচনভঙ্গির আলোচনা এখন থাকুক। বিষয়বস্তুটাই আমার কাছে আপত্তিজনক বলে মনে হলো। সে একটা ব্যর্থ প্রেমের নৈরাশ্যব্যঞ্জক স্বগতোক্তি। এমন কচি বয়সের মেয়েকে এমন জিনিস আবৃত্তি করবার শিক্ষা যে দিয়েছে তার রুচিকে বলিহারি যাই। আমি কয়েক লাইন শুনেই আদেলিকে থামিয়ে দিতে বাধ্য হলাম। সে বিস্মিত ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে রইল আমার পানে। মিসেস ফেয়ারফ্যাক্স বোঝেন না ফরাসি ভাষা। তিনি ওকে হঠাৎ থেমে গিয়ে ওভাবে তাকাতে দেখে অবাক হয়ে একবার আমার দিকে একবার ওর দিকে চাইতে লাগলেন। যা হোক, বেচারি খুকিটার দোষ নেই। সে ছেলে মানুষ, তাকে যা শেখানো হয়েছে তাই শিখেছে। আমি তাকে আদর করলাম, প্রশংসা করলাম, অনেক কষ্টে আবার হাসি ফুটিয়ে তুললাম তার মুখে। তারপর মিসেস ফেয়ারফ্যাক্স তার ধাইকে ডেকে আদেলিকে তার সঙ্গে উপরে পাঠিয়ে দিলেন। ওর শোবার সময় হলো। রাত্রে কোথায় থাকবো, মিসেস ফেয়ারফ্যাক্স নিজে চললেন আমার ঘর দেখিয়ে দেবার জন্য। দোতলায় উঠে গেলাম আমরা। কার্পেট মোড়া প্রশস্ত সিঁড়ি, তা দিয়ে উঠেই সারি সারি ঘর, বড় বড় শয়নকক্ষ। সেদিকটাতেই গেলেন না মিসেস ফেয়ারফ্যাক্স। বললেন, কালে ভদ্রে মিস্টার রস্টারের অতিথি বা বন্ধুজন এলে তারাই এসব ঘরে থাকেন। আমি নিজে থাকি পিছনের সারির একটা কক্ষে। তোমাকেও তারই পাশে একখানা ঘর দিয়েছি। সেসব ঘর অমনধারা রাক্ষসী আকারের নয়। তাতে শুয়ে হারিয়ে গেলাম মনে হয় না। আমি ধন্যবাদ জানালাম তাকে। আমার মতো ক্ষুদ্র একটা প্রাণী বৃহৎ একখানা হলঘর নিয়ে করবে কি? আমার জন্য যে ঘর উনি পছন্দ করেছেন, আমারও তা পছন্দ হলো। খুব ছোটও নয়, সাজানো গোছানোও সুন্দরভাবে। বিশেষ করে খুশি হলাম পেছনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে। মস্ত বড় বাগান একটা, ফুলের কেয়ারি, তরুবিথি, ঘাসে ঢাকা মাঠের টুকরো। তার শেষ সীমায় একটা নিচু দেওয়ালের উপিঠে দরাজ প্রান্তর। তার মাঝে মাঝে শুধু কাঁটা ঝোপ আর কাঁটা ঝোপ। বুঝলাম কেন এ বাড়ির নাম দেওয়া হয়েছে থর্নফিল্ড বা কাঁটার মাঠ। মিসেস ফেয়ারফ্যাক্স শুভরাত্রি জানিয়ে বিদায় নিলেন। থর্নফিল্ডের প্রাসাদে শুরু হলো আমার প্রথম রাত্রিবাস। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। নানা এলোমেলো চিন্তা। গেটসহেড, লোড, জন রিড, ব্রকলিহাস্ট, স্কুলের হাসপাতালে সারি সারি রুগ্না মেয়ের মলিন শয্যা, হেলেন বার্নেসের কবর, কত কি যে অস্বস্তিকর ছবি। তারপর ঘুম এক সময় এলো অবশ্য, কিন্তু ঘুমিয়েই কি শান্তি আছে? তন্দ্রার ঘোরেই যেন কানে আসে নিকটেই কোথাও একটা হা হা কর্কশ হাসি।
প্রথম ২-৪ বার ধরপড়িয়ে বিছানায় উঠে বসেছিলাম। তারপর মনকে বোঝালাম, পিছনের মাঠে বোধহয় হায়েনার উৎপাত আছে। হায়েনার ডাক শুনেছি নাকি মানুষের অট্টহাসির মতোই অনেকটা। শেষ রাত্রিটা সত্যিই ঘুমোতে পেরেছিলাম, গাঢ় নিশ্চিন্ত ঘুম। তার ফলে সকালে উঠতে দেরি হয়ে গেল। আজ সকালে থর্নফিল্ড প্রাসাদকে মনে হলো যেন আরো জমকালো, আরো আভিজাত্যব্যঞ্জক। চারিধারের নির্জলা গ্রাম্য পরিবেশের সঙ্গে এ যেন ঠিক খাপ খায়নি। মনে হলো, কেন যে মনে হলো তা জানি না, এ বাড়ির মালিকও যদি সামাজিক পরিবেশের সঙ্গে অমনিধারা বেমানান বেখাপ্পা হন, তাহলে আমার পক্ষে এখানে অবস্থান হয়তো ততখানি আরামের নাও হতে পারে। বেশিক্ষণ ভাববার সময় পেলাম না। মিসেস ফেয়ারফ্যাক্স বেরিয়ে এলেন। সুপ্রভাতের বিনিময়ে রাত্রি কেমন ঘুম হয়েছে একান্ত স্বাভাবিকভাবেই তিনি প্রশ্ন করলেন। তারপর উনি বললেন, চলো, প্রাতরাশের ডাক পড়বার আগেই বাড়িটা তোমাকে দেখিয়ে আনি। চমৎকার মিষ্টি স্বভাব ভদ্রমহিলার। একতলা থেকে দোতলা, দোতলা থেকে ৩ তলা, যেমন দোতলায় তেমনি তেতলাতেও বড় বড় শোবার ঘর। সারা জেলাটার সমস্ত বড়লোককে একসাথে নিমন্ত্রণ করে আনলেও তাদের শোবার জায়গা দেবার অসুবিধা থর্নফিল্ডে হবে না। তবে তেতলার ঘরগুলো দেখে মনে হলো বহুদিন থেকে এসব ঘরে কেউ রাত্রি যাপন করেনি। একটা আবছা আলোতে সবকিছুই যেন ভুতুড়ে মনে হয়, আর আসবাবপত্র যে কোন মান্ধাতার আমলের তা কে জানে। কাল সন্ধ্যায় উপর পানে এক পলক দেখেই আমার মনে হয়েছিল ছাদের উপরেও যেন এক সারি ঘর আছে। আজ দেখলাম সত্যিই আছে তা, ঠিক সদরের দিকে নয়, রাস্তা থেকে বা সম্মুখের মাঠ থেকে এ ঘরগুলো দেখা যায় কি যায় না। বৃহৎ ছাদের একেবারে কিনারা ঘেঁষে, পিছন পানে নিচু পানা কামরা কয়েকখানি। আমি সেই দিকে তাকাচ্ছি দেখে মিসেস ফেয়ারফ্যাক্স তাড়াতাড়ি বললেন, এসব ঘর খালিই আছে একরকম। কেবল গ্রেস বলে একজন পুরনো দাসী, বাড়ির অন্য কাজকর্ম সে কিছু করে না কখনো। সে বসে বসে সেলাই করে এখানে। এবাড়ির দর্জি বলতে গেলে সেই। গাদা গাদা কাপড় জামার মাঝখানে সে বসে থাকে একা। খাওয়ার সময় কোনোদিন নিচে নামে, কোনোদিন নামেও না। মানে একটু পাগলাটে আছে দাসীটা। এক নিঃশ্বাসে এত এত কৈফিয়ত কাটবার কোনো দরকার তার ছিল তা আমার মনে হলো না। পুরনো দাসী সেলাই নিয়েই আছে, পাগলাটে, তা বেশ তো। এত বড় বাড়িতে একটা পাগলা দাসী থাকবে, এতে আর আশ্চর্য হবার কি আছে। আর তখনই শুনলাম হাসির শব্দ। চমকে উঠলাম আমি একেবারে। এ হাসি কাল রাত্রে অনেকবার শুনেছি। হায়েনার হাসি বলে ভেবেছি শেষ পর্যন্ত। কিন্তু হায়েনা কি এত বড় বাড়ির ৪ তলায় এসে উঠে বসবে নাকি? আমায় প্রশ্ন করবার অবকাশ দিলেন না মিসেস ফেয়ারফ্যাক্স। ওই ওই বলিনি যে আমাদের গ্রেসফুল একটি আধপাগলা স্ত্রীলোক? অমনি আকাশ ফাটানো হাসি হাসে সে, অকারণেই। মানে নেশার ঝোঁকে। মদের উপর ওর ঝোঁক খুব। কাকে দিয়েছে মদ আনায় ধরতে পারা যায় না। পারলে সে লোককে থর্নফিল্ডের সীমানায় আসতে দিতাম না। কথা কইতে কইতে মিসেস ফেয়ারফ্যাক্স সিঁড়ির দিকে চলেছেন। বাধ্য হয়েই সঙ্গে চলেছি আমিও। একেবারে সিঁড়ির কোলের ঘরখানির দরজা খুলে একটি মধ্যবয়সী স্ত্রীলোক বেরুল। সিঁড়ি দিয়ে নামবে সেও। তার হাতে কাপড় জামার গাদা নয়, খানকতক কাচের বাসন। মনে হলো কাল রাত্রেও নিচে যায়নি, খাবার উপরে নিয়ে এসেছিল। সেই সব ভোজনপাত্রই এখন নিচে পৌঁছাতে যাচ্ছে। সে সুপ্রভাত জানালো মিসেস ফেয়ারফ্যাক্সকে। সব ভালো তো? মিসেস ফেয়ারফ্যাক্সের প্রশ্নটা যেন কেমন লাগলো আমার কানে। কি কি সব ভালো? গ্রেসফুলের ভালো মন্দের জন্য এতখানি ব্যাকুল জিজ্ঞাসা কেন মিসেস ফেয়ারফ্যাক্সের? মোটামুটি, কিভাবে যেন জবাব দিল গ্রেস। তারপর নিজের নামা বন্ধ করে সিঁড়ি ছেড়ে দিল আমাদের দুজনকে। নামতে নামতে ঘাড় ফিরিয়ে মিসেস ফেয়ারফ্যাক্স বললেন, ইনি মিস আয়ার, মিস আদেলির শিক্ষিকা। ও। আমাকে সুপ্রভাত জানিয়ে গ্রেস একটা মুচকি হাসল। নতুন জায়গা, তেপান্তর মাঠের ভিতর যক্ষীপুরী, একটু সাবধানে থাকবেন। ভয়ডর কিছু নেই। তবে হ্যাঁ, মিসেস ফেয়ারফ্যাক্স কি তার দিকে তাকিয়ে কিছু ইশারা করলেন কিছু? গ্রেস থেমে গেল। ইশারা কেনই বা করবেন উনি? একটু আগে তিনি নিজেই তো বলেছিলেন গ্রেস একটু পাগলাটে। যা হোক, নিচে নেমে প্রাতরাশের টেবিলে আদেলিকে পেলাম। তার কিচিরমিচির অবিরাম বাক্যস্রোতে গ্রেসফুলের কথা আমি বেমালুম ভুলে গেলাম। খাওয়ার পরেই আমার দৈনন্দিন কর্তব্যের শুরু। বাড়িতে বড় একখানা ঘরে লাইব্রেরি রয়েছে, যথেষ্ট বই, যদিও পড়বার কেউ নেই। সেই অকেজো লাইব্রেরি ঘরের এক কোণে আদেলির পড়ার জায়গা হয়েছে। ছোট টেবিল, ছোট ছোট চেয়ার ওর নিজের জন্যে,
আর আমার জন্য একখানা মাঝারি আরামকেদারা। ছবির বই, ম্যাপ, গ্লোব, রং পেন্সিল, আসবাবের অভাব নেই কোনোটাই। আদেলের কি জানি কেন মনে ধরেছে আমাকে। বাচাল হলেও সে সরলা, স্নেহে তাকে বশ করা সম্ভব হবে বলেই মনে হলো। আর শিক্ষা যাকে দিতে হবে তাকে আগে বশ করতে পারাটাই বড় কথা। বিদ্রোহী মেজাজ নিয়ে যে আসে তাকে শেখাবার ক্ষমতা কোনো গুরুরই নেই। প্রায় 3 মাস হলো থর্নফিল্ডের পরিবেশ বেশ অভ্যস্ত হয়ে এসেছে। আদেলের পড়াশোনা, মিসেস ফেয়ারফ্যাক্সের খোশগল্প আর নিজের দিবাস্বপ্ন, এ দিয়ে সারাদিন তো কোনো ক্রমেই ভরে তোলা যায় না। তাই বেরিয়ে বেড়ানোটা আমার প্রাত্যহিক কার্যক্রমের ভিতর একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে। সকালে বেড়াই, বিকেলেও বেড়াই। অনেক দূরে দূরে চলে যাই ঘুরতে ঘুরতে। নির্জন পল্লীপথ, নিস্তব্ধ চারিধার, মাঠঘাট কানন কান্তার, ক্বচিৎ কখনো কোনো চাষির সঙ্গে দেখা। সে টুপি তুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কখনো বা দেখা হয় মালবোঝাই কোনো এক ঘোড়ার গাড়ির সঙ্গে। তার দিকে আমিই থাকি অবাক দৃষ্টিতে তাকিয়ে, কারণ গেরস্থালির 59-64 রকমের জিনিস নিয়ে সে গাড়ি শহর থেকে আসছে গ্রামের বাসিন্দাদের প্রয়োজন মেটাবার জন্য। এত রকম খুঁটিনাটিও লাগে মানুষের সংসারে। কোন বস্তুটা কিরকম কাজে লাগবে ভাবতে ভাবতে অকারণেই মাথা গরম করে তুলি। এই 19 বছর বয়সের ভিতর সংসার জিনিসটার সঙ্গে তো সংস্রব ঘটেনি কোনোদিন। একদিন অমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনার মনে। বিকালবেলা রোদটা পড়তেই বেরিয়ে এসেছি। চলে এসেছি মাইল 2। জায়গাটার নাম হেলেন। একটা শীর্ণা নদী, পার বেশ উঁচু। সেইখানে দাঁড়িয়ে পশ্চিম আকাশের পানে তাকিয়ে আছি। ওপারে শব্দ শোনা গেল একটা। মুখ ফিরিয়ে চেয়ে দেখি এক অশ্বারোহী ভদ্রলোক আসছেন ঘোড়া ছুটিয়ে। আগে আগে প্রকাণ্ড একটা কুকুর। নদীর পাড় এমন খাড়া যে ঘোড়া নিয়ে নামতে যাওয়া বিপজ্জনক। অশ্বারোহীর হাবভাব দেখে মনে হলো পথ তার পরিচিত। একটু উপরে ঘোড়া দাঁড় করিয়ে রেখে তিনি পায়ে পায়ে এগিয়ে এলেন কিনারার দিকে। এদিক ওদিক দৃষ্টি সঞ্চালন করে খুঁজতে লাগলেন কোন জায়গা দিয়ে ঘোড়াটিকে নামিয়ে আনা সহজ হবে। এদিক দিয়ে কোনো পথিকের আসার তো কথা নয়, মানে দূর পথের যাত্রীর। তাদের জন্য ভালো রাস্তা রয়েছে অন্যদিকে। যারা পায়ে হেঁটে চলবে, অল্প দূরে যাবে, পথহীন এই পথ তারাই ব্যবহার করে থাকে। শহরে যাওয়ার বড় রাস্তা থেকে নেমে এই ভদ্রলোক এই জংলা জায়গায় কেন এলেন? অবাক হয়ে তাই ভাবছি আমি। কেই বা হতে পারেন এই ভদ্রলোক? ঘোড়া আর কুকুরের চেহারা দেখে তো মনে হয় ভদ্রলোক অর্থশালী দস্তুর মতো। ভদ্রলোক আরেক পা এগিয়ে আসতে গিয়েই আছাড় খেলেন। মানে ঢালু জায়গায় পা ফসকে গেল। একটা বুনো আগাছা ধরে ফেললেন, তাই রক্ষা। বেশি নিচে গড়িয়ে পড়তে হলো না। একটা মৃদু শব্দ কানে এলো আমার। মৃদু হলেও সেটা যে যন্ত্রণার শব্দ তাতে ভুল নেই। পা ভাঙলেন নাকি উনি? একান্ত নির্জন স্থান। কোথাও একটা মানুষ চোখে পড়ে না, যেদিকেই তাকাই না কেন। মানুষের আওয়াজ কানে আসে না কোনো দিক থেকেই। ওপারে ওই ঘোড়া, কুকুর আর ভূপতিত মানুষটি, এপারে আমি। ভদ্রলোক উঠবার চেষ্টা করছেন, পারছেন না। কুকুরটা তার জামা কামড়ে ধরে টেনে তুলবার চেষ্টা করছে, পারছে না সেও। গম্ভীর গলায় ডেকে উঠল কুকুরটা, প্রভুর সাহায্যের জন্য লোক ডাকছে। আমার আর চুপ করে থাকতে ভালো লাগলো না। জলে নেমে নদীটা পার হয়ে গেলাম। কুকুরটা ডাকতে ডাকতে আমার কাছে এগিয়ে এলো। আমি তার মাথায় হাত দিয়ে আদর করলাম। অত বড় কুকুরের গায়ে হাত দিতে অন্য সময় আমার সাহসী হতো না। এখন সে বিপদে পড়েছে, জানি আমাকে সে বন্ধুভাবে নেবেই। ভদ্রলোক আমাকে দেখেছেন, নীরবে তাকিয়ে আছেন আমার দিকে। কাছে এগিয়ে আসতেই দেখি তার মুখে যন্ত্রণার আভাস ছাপিয়ে কৌতুকের হাসি ফুটে উঠেছে। কৌতুক? কিসের জন্য? অত বড় মানুষটাকে আমি এই ক্ষীণা নারী সাহায্য করতে এগিয়ে এসেছি, এই জন্যই কি কৌতুক? যা হোক, সে চিন্তার প্রয়োজন নেই আমার। যেটুকু আমার কর্তব্য তাই করব। কাছে কি স্পষ্ট স্বরে জিজ্ঞাসা করলাম, আপনার লেগেছে মনে হচ্ছে, কিভাবে আপনার সাহায্য করতে পারি? সাহায্য? কি গম্ভীর আওয়াজ। একটু থেমে বললেন, আপনাকে ধরে আমি উঠতে পারি, কিন্তু ঘোড়ার কাছ পর্যন্ত আপনার উপর ভর দিয়ে যাওয়ার চেষ্টা যদি করি আপনার খুবই কষ্ট হবে। তার চেয়ে আপনি যদি ঘোড়াটাকে লাগাম ধরে আমার কাছে এনে দিতে পারেন, আমি ওই ঘোড়াকে ধরেই উঠে দাঁড়াতে পারি এবং ঘোড়ার উপর বসে অন্য পথে চলে যেতে পারি। পারবেন কি আপনি? ভয়ের কিছু নেই, ঘোড়া শিক্ষিত, কিছু বলবে না আপনাকে। উনি তো বললেন কিছু বলবে না, কিন্তু আমার সাহস হয় কই? যদি আমাকে দেখে শিক্ষিত ঘোড়াও মূর্খের মতো আচরণ করে বসে? আমার দ্বিধাগ্রস্ত ভাব ভদ্রলোকের দৃষ্টি এড়ালো না।
একটু যেন বিরক্তভাবেই বললেন, আপনার ভয় হচ্ছে, বুঝতে পেরেছি। তাহলে আমাকে সাহায্য করার ওই একটাই উপায় আছে। আমাকে ধরে তুলুন এবং ধরে নিয়ে চলুন ওই ঘোড়া পর্যন্ত। তাছাড়া আর তো পথ দেখি না। কষ্ট হবে আপনার খুব। এ কথার আর উত্তর দিলাম না। ওর দিকে হাত বাড়িয়ে দিলাম। উনি প্রথমে হাত ধরে আস্তে পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে উঠলেন একটু। তারপর আমার কাঁধ ধরে অনেক কষ্টে উঠে দাঁড়ালেন। সে কি বিষম আকর্ষণ! আমি পড়ে যাই আর কি। যা হোক, পড়ে আমি গেলাম না। উনি আমার কাঁধ ধরে ধরে এক পায়ে লেংচে লেংচে ঘোড়ার দিকে এগিয়ে চললেন। কি লম্বা লোক! তার কাঁধের নিচে পড়েছে আমার মাথা। ঘোড়ার পিঠে হাত দিয়েই তিনি অপূর্ব কৌশলে অনায়াসে তার উপর উঠে বসলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ। আপনার পরিচয় জানতে পারি? আমি থর্নফিল্ডে থাকি। থর্নফিল্ডে? খুবই বিস্ময়ের সুরে প্রশ্ন। ওখানে আমি শিক্ষয়িত্রী। ওহো, শিক্ষয়িত্রী। বটে বটে। এই বলে আর দ্বিতীয় কথা না বলে পাশ কাটিয়ে ঘোড়া ছুটালেন ভদ্রলোক। আমি অবাক। এ কি রকম ভদ্রতা! শিক্ষয়িত্রীদের সঙ্গে কি এরকম সম্ভাষণ করাই ভদ্র সমাজের রীতি? এ লোকটি যে ভদ্রলোক এবং বিশিষ্ট একজন ভদ্রলোক, তার প্রায় অভদ্র কথাবার্তা শুনেও তাতে আমি সন্দেহ করতে পারলাম না। ভাবছি আর পথ চলছি। নদী পেরিয়ে ফিরে চলেছি থর্নফিল্ডে। সন্ধ্যা হয় হয়। বাড়ির সম্মুখে আসতেই লক্ষ্য করলাম অনেকগুলো ঘরে আলো জ্বলছে, যা কোনোদিন জ্বলে না। ব্যাপার কি? ভিতরে ঢুকে দেখলাম চাকর দাসীদেরও ত্রস্ত ভাব, এমনকি স্বয়ং মিসেস ফেয়ারফিক্সেরও। সদরের দিকে একখানা গাড়ি। গাড়িখানা আমার চেনা। এ অঞ্চলের একমাত্র ডাক্তার কার্টারের গাড়ি এটি। কার আবার অসুখ করলো এরই মধ্যে? যখন বেড়াতে গিয়েছিলাম, ডাক্তার দেখাবার মতো অসুখ তো কারো ছিল না। মিসেস ফেয়ারফ্যাক্সের দিকে জিজ্ঞাসুভাবে তাকাতে তিনি বললেন, মালিক এসেছেন, মিস্টার রস্টার। ও, মালিক এসেছেন? তা ডাক্তার কেন? আসতে তার একটা দুর্ঘটনা ঘটেছিল কি না? কি দুর্ঘটনা তা আর আমার জিজ্ঞাসা করে জানতে হলো না। আগুনের ধারে একটা প্রকাণ্ড কুকুর আরামে চোখ বুজে শুয়েছিল এতক্ষণ। আমি লক্ষ্য করিনি। হঠাৎ সে গা ঝাড়া দিয়ে উঠে লম্বা লম্বা পায়ে আমার কাছে এসে দাঁড়ালো। আমি চিনলাম, এ সেই নদীর ধারের বাঘা কুকুর। আমি ওর মাথায় হাত রাখতেই ও ঘর ঘর আওয়াজ করে ধন্যবাদ জানালো একটু। মিসেস ফেয়ারফ্যাক্স আশ্চর্য হয়ে বললেন, কি রকম? পাইলট তোমাকে চেনে নাকি? বেঁচে গেলাম। প্রশ্নটার উত্তর আর দিতে হলো না। ডাক্তার চলে যাচ্ছেন। মিসেস ফেয়ারফ্যাক্স তাকে বিদায় সম্ভাষণ জানাতে গেলেন। আমি এই অবসরে একেবারে উঠে গেলাম লাইব্রেরি ঘরে। আদেলি তখনও আসেনি পড়তে। মিস্টার রস্টারের আঘাত গুরুতর নয়, তবে বেশ কিছুদিন তার নড়াচড়া বন্ধ থাকবে। অন্তত ডাক্তারের নির্দেশ তাই। মিসেস ফেয়ারফ্যাক্স ঘাড় নেড়ে বললেন, ডাক্তারের নিষেধ মানবার পাত্রই বটে উনি। নিষেধ মানবার পাত্র যে উনি নন, তা পরের দিনে বোঝা গেল। আদেলির পড়ার ঘর আলাদা হয়ে গিয়েছে। লাইব্রেরিতে এখন মালিকের অধিষ্ঠান। ক্রমাগত বাইরের লোক আসছে সেখানে। উপরের একটা ঘরে আগুন জ্বালা হয়েছে। বইপত্র সেখানে নিয়ে আমি পড়ার আসর গুছিয়ে ফেললাম। সকালবেলাতেই টের পেলাম থর্নফিল্ড হলে পরিবর্তিত হয়েছে। 1 ঘন্টা 8 ঘন্টা পরপরই দরজায় ঘন্টা বেজে উঠছে। নতুন নতুন পায়ের শব্দ, নতুন নতুন গলার আওয়াজ। গৃহে যে একজন গৃহস্বামী আছেন তা বেশ উপলব্ধি হয়। আমার এটা ভালোই লাগলো। আদেলিকে আজ পড়তে বসানোই শক্ত হয়েছে। মন দিতে পারছে না মোটেই। ক্রমাগত দৌড়ে দৌড়ে দরজার কাছে যাচ্ছে। রেলিং দিয়ে ঝুঁকে পড়ছে। যদি মিস্টার রস্টারকে এক পলকে দেখা যায়। তা যখন গেল না, সে নানা অছিলা বার করতে লাগলো নেমে লাইব্রেরিতে যাওয়ার। আমি এতে রেগে উঠলাম। তখন সে চুপ করে বসলো বটে, কিন্তু পড়ার বদলে কল্পনায় মেতে রইল। মিস্টার রস্টার তার জন্য কি কি এনেছেন তারই কল্পনা। আদেলের জন্য কিছু না এনে যে তিনি বাড়ি আসবেন না, এটা সে নিশ্চিত জানে। আদেলি আর আমি মিসেস ফেয়ারফ্যাক্সের সঙ্গে বসে খেলাম। বিকেলবেলায় আজ জোর হাওয়ার সঙ্গে অল্প অল্প বরফ পড়ছে। আমরা পড়ার ঘরেই সময় কাটালাম। সন্ধ্যা হয়ে আসতেই আমি আদেলিকে নিচে নামতে অনুমতি দিলাম। লোকজনের যাতায়াত বন্ধ হয়েছে। মিস্টার রস্টার বোধহয় এখন একাই আছেন। আদেলি যদি যায়, তিনি বিরক্ত না হতে পারেন। আদেলিকে নিচে পাঠিয়ে আগুনের কাছে বসলাম। ছাই ছড়িয়ে পড়েছে আগুনের পাশে। তারই উপর একটা নকশা আঁকতে লাগলাম আঙুল দিয়ে। রাইন নদীর কূলে হিডেলবার্গ দুর্গ, তারই ছবি দেখেছি সেদিন একটা পত্রিকায়। যতদূর মনে আছে, সে দুর্গেরই নকশা আঁকছি। মিসেস ফেয়ারফ্যাক্স এসে বললেন, তুমি আর আদেলি যদি মিস্টার রস্টারের সঙ্গে চা পান করো, তিনি খুশি হবেন। সারাদিন এত ব্যস্ত ছিলেন
যে তোমাদের সঙ্গে কথা কইতে পারেননি। জিজ্ঞাসা করলাম, তিনি কখন চা খান? 6টায়। পোশাকটা বদলে নাও এখনই। পোশাক বদলানো কি নিতান্তই দরকার? তা বদলানো ভালো। উনি সব ছিমছাম দেখতে পছন্দ করেন। উনি বাড়িতে থাকলে সন্ধ্যাবেলায় আমিও সাজ পোশাক করি। বাপ, এ যে রাজকীয় আদব কায়দা। যা হোক, ঘরে গিয়ে মামুলি ফ্রকটা ছেড়ে একটা কালো রেশমি পোশাক পরা গেল। মিসেস ফেয়ারফ্যাক্স সঙ্গে এসেছিলেন। তিনিই বেঁধে ছেদে দিলেন। মিস টেম্পল একটি মুক্তোর ব্রুচ উপহার দিয়েছিলেন বিদায়কালে। সেইটি পরলাম কালো পোশাকের উপর। তারপর নামলাম নিচে। অপরিচিত লোকদের সামনে তো কোনোদিন বেরোনো অভ্যাস নেই, তাই একটু আড়ষ্ট বোধ করছিলাম। মিসেস ফেয়ারফ্যাক্স আগে আগে যাচ্ছেন, আমি তার পিছনে, তার ছায়ার আড়ালে। খাওয়ার ঘর পেরিয়ে ওর পিছনের খুপড়িটাতে ঢুকলাম। ভারী পর্দা দিয়ে খুপড়িটা আলাদা করা। গনগনে আগুন জ্বলছে। পাইলট শুয়ে আছে সেই আগুনের কাছে, আর পাইলটের কাছে হাঁটু গেড়ে বসে আছে আদিলি। একখানা কোচের উপর মিস্টার রস্টার আধশো অবস্থায় আরাম করছেন। ভাঙা পাখানা তোলা হয়েছে একটা গদির উপরে। পাইলট আর আদিলির দিকে তার দৃষ্টি। অগ্নিকুণ্ডের আভায় তার মুখখানা উজ্জ্বল। গতকালের পথিক ভদ্রলোককে চিনতে কষ্ট হলো না। চওড়া ভ্রু, চৌকো কপাল, উপর পানে ঠেলে তোলা কালো চুল, নাক, মুখ, চোয়াল সবকিছু মিলে একটা উগ্র স্বভাবের আভাস দিচ্ছে। সৌন্দর্যের বালাই সে চেহারায় নেই। গায়ে আঁটো জামা একটা, দেহের গঠন বেশ ধরা যায়। চওড়া বুক, সরু কোমর, সে গঠনে লালিত্য নেই, রয়েছে পুরুষালী সৌষ্ঠব। আমরা দুটি প্রাণী যে ঘরে ঢুকেছি তা তার টের না পাওয়ার কথা নয়, কিন্তু দেখা গেল আমাদের উপস্থিতিকে আমল দেওয়ার মতো মেজাজ তার নেই বর্তমানে। মাথা তুলে তাকালেনও না। শান্ত স্বরে মিসেস ফেয়ারফ্যাক্স বললেন, মিস আয়ার এসেছেন। উনি ঈষৎ মাথাটা নিচু করলেন, কিন্তু পাইলট আর আদেলির দিক থেকে দৃষ্টি ফেরালেন না। মিস আয়ার বসুন, এইটুকু ছিল তার সম্ভাষণ। আর কি নীরস সে সম্ভাষণের সুর! ওর অর্থ স্পষ্টতই এরকম, মিস আয়ার আসুন আর না আসুন, বয়ে গেল আমার। এখন কথা কইতে পারবো না। একটু বিব্রত না হয়ে আমি চেপে বসলাম। খুব বেশি ভদ্রতা করে উনি যদি কথা কইতেন, তাতেই বোধহয় আমি বিব্রত বোধ করতাম। উদাসীন ব্যবহারের জবাবে আমিও উদাসীন হতে পারবো, সেটা একটা সুবিধা। তাছাড়া ভাবলাম দেখাই যাক না, এ অদ্ভুত আচরণের পরিণতি কি দাঁড়ায়। তিনি প্রস্তর মূর্তির মতো বসে আছেন, কথা কইছেন না, নড়ছেন না। মিসেস ফেয়ারফ্যাক্স বোধহয় ভাবলেন অবস্থাটা বিসদৃশ হয়ে দাঁড়াচ্ছে। তিনি নিজেই কথা শুরু করলেন। সারাদিন এত লোকের আনাগোনা, মালিকের কি ঝামেলাই গিয়েছে। তার উপর পাখানা জখম, কি আশ্চর্য ধৈর্য আর সহিষ্ণুতা মালিকের, ইত্যাদি ইত্যাদি। এত কথার উত্তরে শুধু একটি উক্তি শোনা গেল, একটু চা পেলে হতো। মিসেস ফেয়ারফ্যাক্স তাড়াতাড়ি ঘন্টা বাজালেন। চায়ের ট্রে এলো। তিনি কাপ, চামচ সব তাড়াতাড়ি সাজিয়ে ফেললেন। আদিলি আর আমি টেবিলের কাছে এগিয়ে গেলাম, কিন্তু মালিক কোচ থেকে উঠলেন না। তুমি ওর কাপটা হাতে তুলে দাও না, আমাকে অনুরোধ করলেন ভদ্রমহিলা। আদিলি হয়তো ফেলে দেবে। আমি পেয়ালা তুলে দিলাম মালিকের হাতে। বাচাল আদিলি বলে উঠল, আপনি মামু আজেল আয়ারের জন্য কিছু উপহার আনেননি? উপহার? মিস্টার রস্টার বিরস কণ্ঠে বললেন, উপহার আবার কি? মিস আয়ার, আপনি কি উপহারের আশা করেছিলেন? উপহার ভালোবাসেন নাকি? এতক্ষণে তার চোখের দৃষ্টি আমার উপর পড়ল। অন্তর্ভেদী দৃষ্টি, ক্রোধন দৃষ্টিও বলা চলে। আমি জবাব দিলাম, ভালোবাসি কিনা বলা কঠিন। কদাচিৎ পেয়েছি কিনা উপহার, তবে সাধারণত লোকে উপহার পেলে খুশি হয় বোধ হয়। লোকে খুশি হয়, আপনি খুশি হন না? একটু না ভেবে বলতে পারছি না। উপহারের অনেক রকম অর্থ হয়, কি বলেন? অর্থ বিচার করে বলা যায় না, তাতে খুশি হওয়া উচিত নাও খুশি। মিস আয়ার, আদেলির মতো সরল নন আপনি। ও কেমন উপহারের জন্য চেঁচামেচি করে আবদার জানায়, আর আপনি অকারণ চারদিক হাতড়াচ্ছেন। স্বাভাবিক, আদেলির যোগ্যতা আছে উপহার পাওয়ার। আপনার সঙ্গে অনেক দিনের পরিচয় তার। তাছাড়া আপনি নাকি বরাবরই এটা ওটা দিয়ে আসছেন তাকে, তার কাছেই শুনেছি। কিন্তু আমার কথা বলতে গেলে আমি তো ভেবেই পাই না আপনার কাছে কি কারণ আমি উপহার পেতে পারি। আমি তো সম্পূর্ণ অচেনা আপনার, এমন কিছু করিও নি যার দরুন উপহার পেতে পারি। না না, ওতে বিনয়ী হতে যাবেন না। আদিলিকে পরীক্ষা করে দেখলাম, ওর জন্য যথেষ্ট খেটেছেন আপনি। ওটা কিছুই জানতো না, বুদ্ধিশুদ্ধি ওর কিচ্ছু নেই, তবু বেশ খানিকটা শিখেছে। বাহ, এই তো উপহার হয়ে গেল মহাশয়। আমি বাধিত। এর চেয়ে ভালো উপহার কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রত্যাশা করে না।
ছাত্রছাত্রী উন্নতি করেছে, এই স্বীকৃতি হলো শিক্ষক শিক্ষিকার শ্রেষ্ঠ পুরস্কার। হুম বলে মিস্টার রস্টার নীরবে চা পানে মন দিলেন। চায়ের সরঞ্জাম যখন সরিয়ে নিয়ে গেল, মালিক হুকুম করলেন, সরে আসুন আগুনের দিকে। মিসেস ফেয়ারফ্যাক্স এক কোণ অধিকার করে বসলেন তার সেলাই নিয়ে। আদিলি এসে আমার কোল জুড়ে বসতে চাইছিল, কিন্তু তার উপর হুকুম হলো, পাইলটের সঙ্গে খেলা করো গিয়ে। তারপর প্রশ্ন, আমার এখানে 3 মাস আছেন আপনি? আজ্ঞে হ্যাঁ। কোথা থেকে এলেন? শায়ারের লোড স্কুল থেকে। দাতব্য শিক্ষালয়। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর? আপনার খুব কড়া জানতো তাহলে। ওর অর্ধেক দিন ওখানে কেউ বাঁচতে পারে বলে আমার ধারণা ছিল না। যা হোক, মরে যাননি বটে, কিন্তু আকৃতিটা প্রায় মরার মতোই হয়েছে। কাল যখন হেলেনে, ওই জায়গাটাকে হেলেন বলে, জানেন না বোধ হয়, যেখানে সন্ধ্যাবেলায় কাল দেখা হলো, হঠাৎই মনে হলো ভিন্ন জগতের কাউকে দেখছি। আছাড় খেয়ে পড়ার পরেও মনে হলো আপনিই জাদু করেছেন আমাকে। সে ধারণা এখনো 16 আনাই যায়নি অবশ্য। হঠাৎ কথা স্রোত থামিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার বাপ মা কোথায়? নেই। কোনোদিন ছিলেন তো? মনে পড়ে তাদের? হুম, না থাকারই সামিল। মানে কোনোদিন যে ছিলেন তার প্রমাণ কি? তাহলে কাল সন্ধ্যাবেলায় বসে নিজের জাতগোত্রদের প্রতীক্ষায় ছিলেন বলুন। জাতগোত্র? সবুজ পোশাক পরে যেসব পরীরা আসে চাঁদনি রাতে বনের ভিতর নাচতে, তাদের অদৃশ্য জমায়েতের মাঝখানে এসে পড়ার দরুনই তো বোধহয় এই পাখানা ভেঙে দিল তারা। মাথা নেড়ে বললাম, পরীর নাচ আর এদেশে হয় না। 100 বছর আগে শেষ পরী ইংল্যান্ড ত্যাগ করেছে। হেলেন বলুন আর তার আশেপাশের বনবাদার বলুন, তাদের কোনো চিহ্ন আর কোথাও পাবেন না এ যুগে। মিসেস ফেয়ারফ্যাক্সের হাত থেকে সেলাই খসে পড়েছে। ভদ্রমহিলা অবাক হয়ে ভাবছেন বোধহয়, এ আবার কি ধরনের কথাবার্তা। মিস্টার রস্টার এবার বৈষয়িক বিষয়ে আসলেন। যাক, বাপমা না হয় নেই, অন্য আত্মীয় স্বজন তো আছে। খুড়ো জ্যাঠা মেশো পিসে খুড়ি জেঠি, কাউকেই দেখিনি কোনোদিন। বাড়ি কোথায় তাহলে? বাড়ি তো নেই। আহ, আপনার ভাইয়েরা বোনেরা কোনো এক জায়গায় থাকেন তো? ভাই বোন তো নেই। বাহ, এখানে আসবার সময় কার সুপারিশ নিয়ে এসেছিলেন? বিজ্ঞাপন দিয়েছিলাম। তারই উত্তরে মিসেস ফেয়ারফ্যাক্স। এইবার মিসেস ফেয়ারফ্যাক্স হালে পানি পেলেন। ঠিক কথাই বলেছে জেন। ভগবান আমায় সুমতি দিয়েছিলেন, তাই বাছাই করে করে ওকেই আমি ডেকে পাঠিয়েছিলাম। মিস আয়ারকে যে পেয়েছি, খুব জোর বরাত আমাদের। আমি পেয়েছি একটা কথা কইবার মানুষ। আদিলি পেয়েছে মানে অমন স্নেহশীলা অথচ কর্তব্যপরায়ণা শিক্ষিকা। থাক থাক, আরও তো প্রশংসাপত্র না দিলেন। বাধা দিলেন মিস্টার রস্টার। পরের মুখে ঝাল আমি খাই না, নিজে দেখে বিচার করব। কাল ওর সঙ্গে দেখা হতেই আমায় আছাড় খাইয়েছেন। বলেন কি? মিসেস ফেয়ারফ্যাক্স অবাক। এই যে ভাঙা পা, এ ওরই হাত যশ। মিসেস ফেয়ারফ্যাক্স হতভম্ব। মিস আয়ার কখনো কোনো শহরে বাস করেছেন? আজ্ঞে না। সমাজে মিশেছেন কখনো? লোয়ারের শিক্ষিকা ছাত্রীদের সঙ্গে মিশেছি, আর এখন মিশছি থর্নফিল্ডের বাসিন্দাদের সঙ্গে। পড়াশোনা কতদূর কি করেছেন? যেসব বই পেয়েছি পড়েছি, বেশি নয়, খুব পাণ্ডিত্যপূর্ণও নয়। অর্থাৎ সন্ন্যাসিনীর জীবনযাপন করেছেন এতদিন। ধর্মীয় অনুষ্ঠানে খুব পাকা বোধ হয়। লোয়ারের পরিচালক ব্রকলিহার্স্ট তো পাদ্রী নয়? তাহা বটে। ব্রকলিহার্স্টকে খুব ভক্তি করতেন আপনারা, কি বলেন? ব্রকলিহার্স্ট? না না, মোটেই না। কি রকম? পরিচালক? পাদ্রী? ধর্মগুরু? তাকে ভক্তি করতেন না? সে যে মহাপাপ। ঠান্ডা মাথায় বলছেন এই কথা। তা বলছি, ভক্তি মরুক গিয়ে। ভদ্রলোককে অপছন্দই করতাম। আমি যে একাই করতাম তাও নয়। লোকটির মেজাজ রুক্ষ, রাশভারী স্বভাব, সবকিছুতেই নাক গলানো চাই। আমাদের চুল কেটে দিয়েছিল মশাই। খরচা বাঁচাবার জন্য এমন সুই আর সুতো কিনে দিত, যা দিয়ে সেলাই করাই চলত না। মিসেস ফেয়ারফ্যাক্স কথা বলবার সুযোগ পেলেন একটা। ওভাবে খরচা বাঁচাবার চেষ্টা করা ভুল। রস্টার বললেন, ভদ্রলোকের দোষ কি ওইটুকুই, না আরো কিছু আছে? যতদিন কমিটি হয়নি ওর হাতে ভাড়ার ছিল, উনি না খেতে দিয়ে শুকিয়ে মেরেছেন আমাদের। সপ্তাহে একদিন করে রাত্রিবেলায় উনি ধর্মোপদেশ দিতেন। সে উপদেশ আগাগোড়া অপঘাত মৃত্যু আর নরক যন্ত্রণার বিভীষিকায় ভরা। রাত্রে ঘুমোতে পারতাম না ভয়ে। লোডে যখন এসেছিলেন বয়স তখন কত? 10। তারপর 8 বছর ওখানে ছিলেন।
এখন আপনার তাহলে 18 বছর বয়স। মাথা নেড়ে সায় দিলাম। দেখলেন তো, অঙ্ক জানি। না জানলে আপনার বয়স যে 18, তা আপনাকে দেখে অনুমান করব, এমন শক্তি আমার ছিল না। যাক, লোডে শিখলেন কি? গান বাজনা জানেন? সামান্য। সবাই ওই কথাই বলে, সামান্য। লাইব্রেরি ঘরে পিয়ানো আছে, বাজান দেখি। অর্থাৎ অনুগ্রহ করে বাজান যদি, আমি খুশি হব। কথাটা হলো কি জানেন, কথা বলার ভঙ্গি আমার স্বভাবত অভদ্র, ওটা ক্ষমা করে নেবেন। কয়েক মিনিট পরেই হেঁকে উঠলেন। হয়েছে হয়েছে, যা বলছিলেন, সামান্যই বাজাতে জানেন, দেখতে পাচ্ছি। কারো কারো চেয়ে ভালো হয়তো, কিন্তু মোটের উপর ভালো নয়। পিয়ানো বন্ধ করে ফিরে এলাম। মিস্টার রস্টার বলতে লাগলেন, আদেলি কতগুলো ছবি দেখাচ্ছিল আমাকে, বলছিল আপনার আঁকা। সত্যিই যদি 16 আনা আপনারই আঁকা হয়, মাস্টার মশাইয়ের সাহায্য নিয়ে আঁকা যদি না হয়। বাধা দিয়ে বললাম, নিশ্চয়ই না। তাহলে ওগুলো একবার নিয়ে আসুন না। দেখে দেখে 3খানি ছবি আলাদা করে রাখলেন। অনেকক্ষণ ধরে দেখে বললেন, অনেক সময় লেগেছে, ভাবতেও হয়েছে অনেকখানি। এত সময় পেলেন কি করে? লোডে শেষ 2 বছর লম্বা ছুটির সময়, অন্য কাজও তখন ছিল না। কি দেখে আঁকলেন? কিছু দেখে নয়, মাথা থেকে। ওই যে আপনার ঘাড়ের উপর একটা মাথা রয়েছে, ওই মাথা। তা বই কি, একবার এটা একবার ওটা দেখতে দেখতে কতকটা আমাকে সম্বোধন করে, কতকটা বা নিজের মনে তিনি বলে চললেন। না, একেবারে যে কিছুই হয়নি এমন কথা বলা যায় না। মনের ভাবের একটা আভাস ফুটেছে বই কি ছবিতে, তবে আভাসের চাইতে বেশি কিছু নয়। কোথা থেকে হবে? তার জন্য দরকার ছিল শিক্ষা। ওর কৌশল আছে, পদ্ধতি আছে, রীতি আছে। কিন্তু সে কথা থাকুক, এমন ভুতুড়ে ভাব আপনার মনে কোথা থেকে এলো? সন্ধ্যা তারার ভিতরে দুটো চোখ এঁকেছেন, ও চোখ এত স্পষ্ট অথচ এমন অনুজ্জ্বল কেন? ওই চোখের গভীরতার ভিতর থেকে উচ্চারিত হচ্ছে কোন অনুক্ত ভাষা? হাওয়া আঁকতে আপনাকে শেখালো কে? এ আকাশে তো প্রচন্ড ঝড় বইছে দেখছি। লেটমস তো দেখেননি, কিন্তু লেটমসকে আঁকলেন কেমন করে? এ তো লেটমস নিঃসন্দেহে। হঠাৎ থেমে গিয়ে ছবিগুলো ঠেলে রাখলেন। তারপর অবসন্নভাবে বললেন, শুভরাত্রি, আপনারা বিশ্রাম করুন গিয়ে, 9টা বেজে গিয়েছে। আদেলিকে বিছানায় শুইয়ে দিয়ে এসে মিসেস ফেয়ারফ্যাক্সের ঘরে বসলাম। চুপি চুপি বললাম, হঠাৎই মেজাজ পাল্টে যায় দেখছি মিস্টার রস্টারের, বেশ একটু খেয়ালি। মিসেস ফেয়ারফ্যাক্স বললেন, তাই নাকি? আমি অনেক দিন থেকে দেখছি, আমার চোখ শোয়া হয়ে গিয়েছে বোধহয়। তবে খেয়ালি হওয়ার কারণ আছে ওর, বহু দুশ্চিন্তা রয়েছে তো। দুশ্চিন্তা? কিসের? এই ধরো না কেন, সাংসারিক বিপদ আপদ। সংসারই তো নেই, তো সাংসারিক বিপদ আপদ কোত্থেকে আসবে? আহ, এখন নেই বলে কি কোনোদিনই ছিল না? বড় ভাই মারা গেলেন কয়েক বছর আগে। বড় ভাই ছিল নাকি ওর? তা ছিল, ইনি তো বিষয়ের মালিক হয়েছেন মোটে 9 বছর। তা 9 বছর তো কম সময় নয়। ভাইকে কি এতই ভালোবাসতেন যে 9 বছরেও তার শোক সামলাতে পারলেন না? না, সে কথা নয়। ভালোবাসা নয়, ঠিক উল্টো। আমার মনে হয় ওদের ভিতর মন কষাকষি ছিল কিছু। ওর দাদা ঠিক সুবিচার করেননি ওর উপরে। পিতাকে বিগড়ে দিয়েছিলেন ছোট ভাইয়ের সম্বন্ধে। বুড়ো রস্টার টাকা জিনিসটাকে ভালোবাসতেন একটু বেশি মাত্রায়। সম্পত্তি 2 ছেলের ভিতর ভাগ করে দিলে দুজনই গরিব হয়ে যাবে, সুতরাং ভাগাভাগি তিনি করেননি। সমস্ত সম্পত্তি দিয়ে গিয়েছেন বড় ছেলে রোল্যান্ডকে। আবার ছোট ছেলে এডওয়ার্ডও গরিব হয়ে যাক, এটা তার পছন্দ ছিল না। তাকে বড়লোক করে দেবার একটা ফন্দি করেছিলেন বৃদ্ধ। কি সে ফন্দি আমি ঠিক জানি না, তবে শুনেছি বাপের সেই ফন্দির ফাঁদে পড়ে এই এডওয়ার্ড মশাই খুব কষ্ট পেয়েছিলেন কিছুদিন। সে কষ্ট হয়তো এখনো তার মন থেকে যায়নি, আর সেজন্যই বোধহয় তিনি থর্নফিল্ডে স্থায়ী হয়ে থাকতে পারেন না। কেন? কবে কি কষ্ট পেয়েছিলেন? তার জন্য থর্নফিল্ডে বাস করা আটকাবে কেন? মন খারাপ হয়ে যায়, হয়তো পূর্বস্মৃতিতে, বা অন্য কোনো কারণে। সঠিক তো জানি না, বলবো কেমন করে? বুঝলাম যে মিসেস ফেয়ারফ্যাক্স সরলভাবে কথা কইছেন না, চাপা দিচ্ছেন কোনো একটা ব্যাপার। যাই হোক, এ বিষয়ে আর বেশি আলোচনা করতে তার ইচ্ছে নেই বলে মনে হলো। কাজেই আমিও ছেড়ে দিলাম সে আলোচনা। পরে জেনেছিলাম সবই। মিসেস ফেয়ারফ্যাক্স হয়তো নিজের কর্তব্যই করেছিলেন আমার কাছে পূর্ব কাহিনী গোপন করে। কিন্তু যদি তা গোপন তিনি না করতেন, অনেক দুঃখ আর অনেক গ্লানির হাত থেকে রেহাই পেয়ে যেত এই দীন দরিদ্র গৃহশিক্ষিকা জেন আয়ার।
আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল শার্লট ব্রান্টির লেখা জেন আয়ের উপন্যাসটির ২য় পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।